গভীর সমুদ্রের শীতল অন্ধকার জগতে মাসের পর মাস ধরে নিঃশব্দে ঘুরে বেড়ায় এক অকল্পনীয় শক্তির শিকারী। জ্বালানির জন্য একে কোনো বন্দরে ভেড়ার প্রয়োজন হয় না, বাতাসের জন্য প্রয়োজন হয় না ভেসে ওঠার। এটি নিউক্লিয়ার সাবমেরিন, স্নায়ুযুদ্ধের চূড়ান্ত প্রযুক্তি এবং আধুনিক সমরনীতির সবচেয়ে গোপন ও শক্তিশালী স্তম্ভ। এই সাবমেরিনগুলো কি পারমাণবিক বোমা বহনকারী, নাকি এগুলো শুধুমাত্র পারমাণবিক শক্তি চালিত? এই দুটির মধ্যে পার্থক্যটি বিশাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে একটি ছোট পারমাণবিক চুল্লিকে একটি ডুবন্ত জাহাজের পেটের ভেতর বসানো হয়, এবং কিভাবে এই প্রযুক্তি নৌযুদ্ধের ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিয়েছে, আজকের পর্বে আমরা জানব পারমাণবিক সাবমেরিন, গভীর সমুদ্রের এক নীরব শিকারীর গল্প, যা আধুনিক বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে নিয়ন্ত্রণ করে। হাজার হাজার বছর ধরে সমুদ্রের উপর আধিপত্য বিস্তার করা ছিল বিশ্বজুড়ে ক্ষমতা দখলের অন্যতম প্রধান একটি উপায়। ব্রিটেন, ফ্রান্স, স্পেন, পর্তুগাল এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলো বাণিজ্য পথ নিয়ন্ত্রণ, নিজেদের জাহাজ রক্ষা এবং উপনিবেশ বিস্তারের জন্য শত শত বছর ধরে গভীর সমুদ্রে যুদ্ধ করেছে। বিংশ শতাব্দীর শুরুতে ব্রিটিশ নৌবাহিনীর অপ্রতিরোধ্য ক্ষমতার সামনে অন্য সব দেশই ছিল অসহায়। এই ক্ষমতার ভারসাম্যকে চ্যালেঞ্জ করার জন্যই জন্ম নেয় এক নতুন ধারণা, সমুদ্রের গভীর থেকে লুকিয়ে আক্রমণ করা। যদিও লিওনার্দো দা ভিঞ্চি 1515 সালের দিকেই একটি আদিম সাবমেরিনের নকশা এঁকেছিলেন এবং 1578 সালে উইলিয়াম বোর্ন একটি ডুবন্ত যানের প্রথম নকশা তৈরি করেন, তবে প্রথম সফল সাবমেরিনটি তৈরি হয় 1620 সালে কর্নেলিয়াস ড্রেবেলের হাত ধরে, যা টেমস নদীতে 3 ঘন্টার এক সফল যাত্রা সম্পন্ন করেছিল। 1727 সালের মধ্যে অন্তত 14টি ভিন্ন ভিন্ন সাবমেরিনের ডিজাইন পেটেন্ট করা হয়েছিল। এই প্রারম্ভিক ডিজাইনগুলো ছিল মূলত কাঠ এবং তেল সিক্ত চামড়া দিয়ে তৈরি আত্মঘাতী টিউব, যা একজন ব্যক্তি হাত দিয়ে ক্র্যাঙ্ক ঘুরিয়ে চালাত। প্রথম সামরিক সাবমেরিনটি তৈরি করেন আমেরিকান উদ্ভাবক ডেভিড বুশনেল 1775 সালে আমেরিকান বিপ্লবের সময়। দ্য টার্টল নামের এই সাবমেরিনটি 1776 সালের 7 জুলাই একটি ব্রিটিশ যুদ্ধ জাহাজের নিচে গিয়ে বিস্ফোরক লাগানোর চেষ্টা করে, কিন্তু জাহাজের গায়ে স্ক্রু দিয়ে বিস্ফোরক লাগাতে ব্যর্থ হয়। এটি প্রমাণ করে যে পানির নিচে একটি কার্যকর অস্ত্র ব্যবস্থা তৈরি কতটা কঠিন। শুরুর দিকের সাবমেরিনগুলোর প্রধান চ্যালেঞ্জ ছিল দুটি: গতি এবং অস্ত্র। হাত দিয়ে চালানো এই যানগুলো যুদ্ধ জাহাজের গতির সাথে পাল্লা দিতে পারত না, আর জাহাজের গায়ে বিস্ফোরক লাগানো ছিল এক অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। 1864 সালে আমেরিকান গৃহযুদ্ধের সময় কনফেডারেটদের সাবমেরিন এইচএল হানলি সফলভাবে একটি মার্কিন যুদ্ধ জাহাজকে ডুবিয়ে দেয়, কিন্তু বিস্ফোরণের অভিঘাতে হানলি নিজেও তার 8 জন ক্রু সহ ডুবে যান। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে সাবমেরিনের প্রযুক্তিতে এক বড় পরিবর্তন আসে। 1866 সালে স্পেনের নার্সিস মন্টোরিওল বিশ্বের প্রথম বাষ্পচালিত সাবমেরিন ইকতেনিও 2 সফলভাবে তৈরি করেন। এটি ছিল এক যুগান্তকারী পদক্ষেপ, কারণ আধুনিক পারমাণবিক সাবমেরিনগুলো আদতে বাষ্পের শক্তি দিয়েই চলে। তবে আসল বিপ্লবটি আসে ডিজেল ইলেকট্রিক হাইব্রিড সিস্টেমের মাধ্যমে। এই সাবমেরিনগুলো যখন সমুদ্রের উপরে থাকত, তখন ডিজেল ইঞ্জিন ব্যবহার করত এবং একই সাথে ব্যাটারি চার্জ করত, আর যখন পানির নিচে যেত তখন তারা নিঃশব্দ ইলেকট্রিক মোটরের উপর চলত। এই পদ্ধতিটি পানির নিচে মূল্যবান অক্সিজেন বাঁচাত এবং সাবমেরিনকে অনেক বেশি সময় ধরে লুকিয়ে থাকতে সাহায্য করত। প্রথম বিশ্বযুদ্ধের সময় সাবমেরিন একটি ভয়ঙ্কর অস্ত্রে পরিণত হয়, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি ইউবোটগুলো মিত্রশক্তির জন্য এক বিভীষিকা হয়ে দাঁড়ায়। এই ইউবোটগুলোতে দুটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি ছিল। একটি হলো উন্নত স্ট্রিমলাইনড হাল বা কাঠামো, যা তাদের দ্রুত গতিতে চলতে সাহায্য করত, এবং অন্যটি হলো স্নর্কেল, যা ছিল দুটি পাইপ যা সাবমেরিনকে পানির নিচে থাকা অবস্থাতেই ডিজেল ইঞ্জিন চালানোর জন্য বাতাস নিতে এবং দূষিত বাতাস বের করে দিতে সাহায্য করত। যুদ্ধের পর আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন উভয়ই এই উন্নত জার্মান ইউবোটের নকশা নিয়ে গবেষণা শুরু করে এবং নিজেদের সাবমেরিনগুলোকে আরও উন্নত করে তোলে।
এই ডিজেল ইলেকট্রিক সাবমেরিনগুলো এতটাই কার্যকর এবং কম খরচের যে আজও বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীতে এর আধুনিক সংস্করণ ব্যবহৃত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নৌবাহিনী এক নতুন এবং দুঃসাহসিক ধারণা নিয়ে কাজ শুরু করে, যা নৌযুদ্ধের ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দেয়। 1939 সালে মার্কিন নেভাল রিসার্চ ল্যাবরেটরির পদার্থবিদ রস গান প্রথম পারমাণবিক শক্তি ব্যবহার করে সাবমেরিন চালানোর ধারণাটি প্রস্তাব করেন। এই অসম্ভবকে সম্ভব করার দায়িত্ব নেন ক্যাপ্টেন হাইম্যান জি রিকোভার, যাকে মার্কিন পারমাণবিক নৌবাহিনীর জনক বলা হয়। তার নেতৃত্বে 1951 সালের জুলাই মাসে মার্কিন কংগ্রেস বিশ্বের প্রথম পারমাণবিক সাবমেরিন তৈরির অনুমোদন দেয়। 1954 সালের 30 সেপ্টেম্বর ফার্স্ট লেডি ম্যামি আইজেনহাওয়ারের হাত ধরে বিশ্বের প্রথম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ইউএসএস নটিলাস তার যাত্রা শুরু করে। নটিলাস ছিল এক প্রযুক্তিগত বিপ্লব। এর সুবিধাগুলো ছিল অকল্পনীয়। প্রথমত, সীমাহীন পাল্লা। ডিজেল ইলেকট্রিক সাবমেরিনের যেখানে কয়েকদিন পরপরই ব্যাটারি চার্জ করার জন্য ভেসে উঠতে হতো, সেখানে নটিলাসের পারমাণবিক জ্বালানি প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে চলতে পারত। এর পাল্লা ছিল কার্যত সীমাহীন। দ্বিতীয়ত, দীর্ঘ সময় পানির নিচে থাকার ক্ষমতা। পারমাণবিক বিক্রিয়ার জন্য বাতাসের প্রয়োজন হয় না। এর ফলে নটিলাস মাসের পর মাস পানির গভীরে লুকিয়ে থাকতে পারত। জাহাজে থাকা খাবার এবং অন্যান্য রসদ ফুরিয়ে যাওয়াই ছিল এর একমাত্র সীমাবদ্ধতা। এরপরে রয়েছে গতি এবং গভীরতা। পারমাণবিক চুল্লি দ্বারা উৎপাদিত শক্তি নটিলাসকে উচ্চ গতিতে দীর্ঘ সময় ধরে চলার ক্ষমতা দিত। নটিলাসের সবচেয়ে ঐতিহাসিক মুহূর্তটি আসে 1958 সালের 3 আগস্ট, যখন এটি বিশ্বের প্রথম জলযান হিসেবে উত্তর মেরুর বরফের নিচ দিয়ে সফলভাবে যাত্রা করে। এটি প্রমাণ করে যে পারমাণবিক সাবমেরিন পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো পরিস্থিতিতে পৌঁছাতে সক্ষম। নটিলাসের এই সাফল্যে আতঙ্কিত হয়ে সোভিয়েত ইউনিয়নও দ্রুত তাদের নিজস্ব পারমাণবিক সাবমেরিন তৈরির কাজ শুরু করে। 1958 সালে তারা তাদের প্রথম পারমাণবিক সাবমেরিন K3 লেনিনস্কি কমসোমল তৈরি করে। তবে তাদের প্রাথমিক সাবমেরিনগুলো যেমন K19, যা দ্য উইডো মেকার নামে কুখ্যাত ছিল, বিভিন্ন যান্ত্রিক ত্রুটি এবং মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছিল। একটি পারমাণবিক সাবমেরিন আদতে একটি জটিল বাষ্পীয় ইঞ্জিন। এর মূল চালিকা শক্তি হল একটি ছোট আকারের পারমাণবিক চুল্লি বা রিয়্যাক্টর, যা সাধারণত সাবমেরিনের পেছনের অংশে বসানো থাকে। নিউক্লিয়ার সাবমেরিনের রিয়্যাক্টরের কেন্দ্রে রয়েছে নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজন প্রক্রিয়া। সাবমেরিনের চুল্লিতে জ্বালানি হিসেবে সাধারণত ইউরেনিয়াম ব্যবহার করা হয়। প্রাকৃতিক ইউরেনিয়ামের মধ্যে থাকা একটি বিশেষ আইসোটোপ ইউরেনিয়াম 235। এই বিক্রিয়ার ফলে যে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয় তা মূলত তাপ শক্তি। একটি বদ্ধ কয়েলের ভেতর থাকা পানিকে এই তাপ ব্যবহার করে প্রচণ্ড চাপে রেখে উত্তপ্ত করা হয়, যা ফুটতে পারে না। এই অতি উত্তপ্ত পানিকে এরপর একটি দ্বিতীয় পানির উৎসের মধ্যে দিয়ে প্রবাহিত করা হয়, যা তাৎক্ষণিকভাবে বাষ্পে পরিণত হয়। এই বাষ্প টারবাইনকে ঘোরায়, যা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে এবং সাবমেরিনের প্রোপেলারকে চালায়। এই পুরো প্রক্রিয়াটির জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না, যা সাবমেরিনকে মাসের পর মাস পানির নিচে থাকতে সাহায্য করে। এছাড়া রিয়েক্টর থেকে উৎপন্ন বিদ্যুৎ গোটা সাবমেরিনের বিদ্যুতের যোগানও নিশ্চিত করে। একটি পারমাণবিক সাবমেরিনের দুটি হাল বা কাঠামো থাকে। ভেতরের হালটি অত্যন্ত শক্তিশালী HY-80 স্টিল দিয়ে তৈরি, যা গভীর সমুদ্রের প্রচণ্ড চাপ থেকে ক্রুদের রক্ষা করে। আর বাইরের হালটি সাবমেরিনকে একটি স্ট্রিমলাইনড আকার দেয়। এর উপরে থাকা সেইল অংশে পেরিস্কোপ, রেডার এবং যোগাযোগের অ্যান্টেনা থাকে। ব্যালাস্ট ট্যাঙ্কে পানি ঢুকিয়ে বা বের করে সাবমেরিনের গভীরতা নিয়ন্ত্রণ করা হয়। স্নায়ুযুদ্ধের সময় মার্কিন নৌবাহিনী 2 ধরনের পারমাণবিক সাবমেরিন তৈরি করেছিল, যাদের কাজ ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রথমত SSN বা অ্যাটাক সাবমেরিন। এদেরকে ফাস্ট অ্যাটাক সাবমেরিনও বলা হয়। এগুলো আকারে কিছুটা ছোট, প্রায় 360 ফুটের মতো হয়, কিন্তু অত্যন্ত দ্রুত গতির এবং নিঃশব্দ।
এদের প্রধান কাজ হল শত্রুপক্ষের সাবমেরিন এবং যুদ্ধ জাহাজকে খুঁজে বের করে ধ্বংস করা, নিজেদের বিমানবাহী রণতরীগুলোকে সুরক্ষা দেয়া এবং নেভি সিলের মতো বিশেষ বাহিনীকে শত্রুপক্ষের উপকূলে গোপনে পৌঁছে দেয়া। এদের অস্ত্রাগারে থাকে MK-48 টর্পেডো এবং টমাহক ক্রুজ মিসাইল, যা দূরবর্তী স্থানেও নির্ভুলভাবে আঘাত আনতে পারে। দ্বিতীয়ত, SSBN বা ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, সংক্ষেপে এদেরকে বুমার বলা হয়। এগুলো বিশাল আকারের, প্রায় 560 ফুটের মতো লম্বা এবং এদের প্রধান কাজ হল কৌশলগত প্রতিরোধ বা স্ট্র্যাটেজিক ডেটারেন্স। এরা পারমাণবিক বোমা বহনকারী ব্যালিস্টিক মিসাইল নিয়ে সমুদ্রের গভীরে মাসের পর মাস লুকিয়ে থাকে। এদের উদ্দেশ্য হল যদি কোনো দেশ আমেরিকার উপর পারমাণবিক হামলা চালায়, তবে এই সাবমেরিনগুলো পাল্টা পারমাণবিক হামলা চালিয়ে সেই দেশকে পুরোপুরি ধ্বংস করে দেবে। এই মিউচুয়াল অ্যাসিউরড ডিস্ট্রাকশন বা পারস্পরিক নিশ্চিত ধ্বংসের ভয়ই স্নায়ুযুদ্ধের সময় দুই পক্ষকে সরাসরি যুদ্ধ থেকে বিরত রেখেছিল। এই SSBNগুলো প্রথমে পোলারিস, পরে পজাইডন এবং বর্তমানে ট্রাইডেন্ট 2 নামক সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল বহন করে। প্রতিটি ট্রাইডেন্ট 2 মিসাইল 4000 নটিক্যাল মাইলেরও বেশি দূরে যেতে পারে এবং একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে মোট 71টি সাবমেরিন রয়েছে, যার সবগুলোই পারমাণবিক শক্তিচালিত। এদের মধ্যে রয়েছে ওহাইও ক্লাস সাবমেরিন। 14টি ওহাইও ক্লাস SSBN মার্কিন পারমাণবিক ট্রায়াডের সামুদ্রিক অংশ হিসেবে কাজ করে। আরও 4টি ওহাইও ক্লাসকে SSGN বা গাইডেড মিসাইল সাবমেরিনে রূপান্তরিত করা হয়েছে, যা 154টি টমাহক ক্রুজ মিসাইল বহন করতে পারে। লস অ্যাঞ্জেলেস ক্লাস সাবমেরিন, প্রায় 34টি লস অ্যাঞ্জেলেস ক্লাস SSN মার্কিন সাবমেরিন বহরের মেরুদণ্ড হিসেবে বিবেচিত হয়। সিউলফ ক্লাস সাবমেরিন, মাত্র 3টি সিউলফ ক্লাস সাবমেরিন রয়েছে, যেগুলো অত্যন্ত দ্রুত এবং নিঃশব্দ, কিন্তু বেশ ব্যয়বহুল। ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন, 22টি ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন হল নতুন প্রজন্মের SSN, যা উপকূলীয় এবং গভীর সমুদ্রে সমানভাবে কার্যকর। ভবিষ্যতে মার্কিন নৌবাহিনী ওহাইও ক্লাসকে প্রতিস্থাপন করার জন্য আরও উন্নত এবং নিঃশব্দ কলম্বিয়া ক্লাস সাবমেরিন তৈরি করছে। এগুলোতে মেকানিক্যাল সিস্টেমের পরিবর্তে ইলেকট্রিক ড্রাইভ প্রপালশন সিস্টেম থাকবে, যা এদেরকে আরও বেশি লুকিয়ে থাকতে সাহায্য করবে। প্রথম কলম্বিয়া ক্লাস সাবমেরিনটি 2031 সাল নাগাদ তার প্রথম যাত্রা শুরু করবে বলে আশা করা হচ্ছে। একটি পারমাণবিক সাবমেরিনের জীবনযাত্রা সবার জন্য নয়। সাবমেরিনের একজন নাবিককে কঠোর শারীরিক এবং মানসিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। সাবমেরিনের ভেতর জীবনযাত্রা অত্যন্ত নিয়ন্ত্রিত। একটি দিন হয় 18 ঘন্টার, যা 3টি 6 ঘন্টার শিফটে বিভক্ত। ঘুমানোর জন্য বাঙ্কগুলো একটির উপর আরেকটি সাজানো থাকে এবং জায়গা এতটাই কম যে দুজন নাবিককে অনেক সময় একই বাঙ্ক ভাগ করে নিতে হয়, যাকে হট বাঙ্কিং বলা হয়। একটি সাবমেরিনের জীবনকাল প্রায় 25 থেকে 30 বছর। এরপর এর কাঠামো দুর্বল হয়ে পড়ে এবং এটি পরিচালনা করা দারুণ ব্যয়বহুল হয়ে যায়। পারমাণবিক সাবমেরিনকে নিষ্ক্রিয় করা বা ডিকমিশনিং একটি অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল প্রক্রিয়া। এর পারমাণবিক চুল্লি থেকে জ্বালানি বের করে তেজস্ক্রিয় অংশগুলোকে সাবধানে কেটে আলাদা করতে হয় এবং বিশেষ স্থানে মাটির নিচে পুঁতে ফেলতে হয়। পারমাণবিক সাবমেরিন হল মানব প্রকৌশলের এক চূড়ান্ত নিদর্শন। ডেভিড বুশনেলের কাঠ এবং চামড়ার টাটল থেকে শুরু করে আজকের কলম্বিয়া ক্লাস পর্যন্ত এর বিবর্তন এক কথায় অবিশ্বাস্য। এর সীমাহীন পাল্লা, গতি এবং মাসের পর মাস লুকিয়ে থাকার ক্ষমতা এটিকে এক অপ্রতিরোধ্য অস্ত্রে পরিণত করেছে। কিন্তু এর অসুবিধাও রয়েছে। প্রতিটি সাবমেরিন তৈরি করতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয় এবং এর পারমাণবিক জ্বালানি নিষ্ক্রিয় করা বা ডিকমিশনিং প্রক্রিয়াও অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল। 19 শতকের নৌকৌশলবিদ আলফ্রেড থায়ার লিখেছিলেন, সমুদ্র যার নিয়ন্ত্রণে থাকবে, পৃথিবী থাকবে তার নিয়ন্ত্রণে। একবিংশ শতাব্দীতে সেই নিয়ন্ত্রণের একটি বড় অংশ লুকিয়ে আছে সমুদ্রের গভীরে, অন্ধকার এবং নিঃশব্দ জগতে, এই অবিশ্বাস্য পারমাণবিক সাবমেরিনগুলোর ভেতরে।